फिर भी বনানীর বহুতল বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুনে ২৫ জনের মৃত্যু, আহত অন্তত ৭০। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অষ্টম, নবম ও দশম তলা। ৩টি তদন্ত কমিটি গঠন। মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন যারা ভিকটিম ভর্তি হবে তাদের যাতে উপযুক্ত চিকিৎসা দেওয়া হয়। নিখোঁজদের সন্ধানে স্বজনদের দিক বিদিক ঘোরাঘুরি। ঢাকা মেডিকেলে ৯টি মরদেহ হস্তান্তর। লাশ যদি শনাক্ত করা সম্ভব না হয় তাহলে পরে ডিএনএ টেস্ট করে আমরা তখন দিয়ে দেব। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি হরিপদ সাহা এবং আমি শফিক মোহাম্মদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বনানীর আগুনে নিভে গেল বহু স্বপ্নের প্রদীপ। রোমহর্ষক উদ্ধার তৎপরতায় বাঁচল শত শত মানুষের প্রাণ। ফায়ার সার্ভিসের ৬ সদস্য আহত। রাজধানীর ৯০% ভবন নির্মাণে মানা হয় না নিয়ম, দায় এড়াতে পারে না সংশ্লিষ্ট সংস্থাগুলো। ভবন তৈরির সময়ই পর্যবেক্ষণের তাগিদ। এবং অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। আইন প্রয়োগে মানবাধিকারের বিষয়টি খেয়াল রাখার আহ্বান। রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের বহুতল বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুনে এ পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৭.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর প্রতিটি তলায় তল্লাশি চালায় ফায়ার সার্ভিস, সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। আগুনের ঘটনা তদন্তে ৩টি কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আহতদের সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আকুতি আর আহাজারি, চোখের সামনে নিশ্চিত মৃত্যু, তবু শেষ মুহূর্তে প্রাণপণ বাঁচার চেষ্টা। প্রতিদিনের মতোই স্বাভাবিক একটা দিন হতে পারত, অথচ ঘড়ির কাঁটায় যখন বেলা ১২টার একটু বেশি, চুরিহাট্টার পর মৃত্যুর ফাঁদ তখন বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর এফআর টাওয়ারে। রাসায়নিক দাহ্য পদার্থ, কেমিক্যালের গোডাউন কিংবা পুরান ঢাকার অলিগলি নয়, অভিজাত ঢাকার সুউচ্চ ভবনে দম বন্ধ করে মরতে হয়েছে তাদের। আগুন চোখে কম ধরা পড়লেও ধোয়ার কুণ্ডুলিতে আচ্ছন্ন গোটা এলাকা। এখানে ডিউটিতে ছিলাম, থাকার পর এখন দেখেছি একটু একটু গন্ধ বের হচ্ছে। গন্ধ বের হওয়ার পরে তখন আমরা এখানে তাকায় দেখি যে কয়েকটা লোক লাফ দিয়ে তাদের জীবন বাঁচানোর চেষ্টা করতেছে। তার ধরে নামতে ছিল, তার ধরে নামতে গিয়ে চারজন পড়ে গেছে। আমি ১৪তলা থেকে সিঁড়ি বেয়ে সাদের থেকে পাশে আউয়াল সেন্টার সাদ ক্রস করে ওইখান থেকে নিচে আসি। কাগজে কলমে বিল্ডিং কোড থাকলেও কাজ করতে হয়েছে ভবন মালিকের সুউচ্চ মৃত্যু ফাঁদে। তবুও তো বাঁচতে হবে, তাই তো তড়িঘড়ি করে নামতে থাকে ভবনে অবস্থান করা লোকজন। আগুন থেকে প্রাণপণ বাঁচতে ১৭ তলা ভবন থেকে লাফিয়ে পড়তে দেখা যায় অনেককে। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। বেলা ২টা নাগাদ তা বেড়ে দাঁড়ায় ১৩টি ইউনিটে। ফায়ার সার্ভিসের সঙ্গে যুক্ত হয় বিমান বাহিনীর হেলিকপ্টার, নৌবাহিনীর মার্সিডিজ ট্রাক। অগ্নিকাণ্ডের ২ ঘন্টা পরেও ধোয়ার কুণ্ডুলি আর আগুন দেখা যায় ভবনটি ঘিরে। তখনও ভবনে আটকা পড়া বহু মানুষ। টপ ফ্লোর পর্যন্ত গেছি, ২২ তলা পর্যন্ত গিয়েছি এবং সেখানে যে লাশের সংখ্যা খুব বেশি ছিল না, কমই ছিল। আমি নিজের হাতে আমার ৫ তলায় লাশ নামাইছি। নিজেকে বাঁচার জন্য আপনার যে ওই থাকে বেসিন থাকে, ওই বেসিনের নিচের যে পাইপের টুকরো অংশ থাকে মোটা, ওইটা জড়িয়ে ধরে আছে। সময় বিভিন্ন তলায় কাঁচ ভেঙে ভবন থেকে বের হবার চেষ্টা করেন অনেকে। বেলা ৩টায় কয়েকজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। অনেকগুলো চ্যালেঞ্জ আছে, পানির সমস্যা ছিল, যেগুলো আমরা পানি বড় বড় এনে এখানে ফায়ার ব্রিগেড করি। আমরা অনেক লোক উদ্ধার করেছি, তো এগুলো ডিটেল আমরা ক্লোজ করে তারপর বলতে পারবো কী পরিমাণ আমরা উদ্ধার করেছি। আর ডিটেল সার্চের পরে আমরা বলতে পারবো যে আসলে কি। মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন যে ঢাকাতে যতগুলো হাসপাতাল আছে যারা ভিকটিম ভর্তি হবে তাদের যাতে উপযুক্ত
চিকিৎসা দেওয়া হয়। 36 ইঞ্চি সিঁড়ি দিয়ে 21 তলা পল্ট বিল্ডিং, এটাকে অবিশ্বাসযোগ্য। সময় আসছে আমাদের শহরের প্রত্যেকটি বিল্ডিংয়ে কিন্তু কমপ্লায়েন্স করতেই হবে। বিকেলে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনাবাহিনী। ততক্ষণে ফায়ার সার্ভিসের ইউনিটের সংখ্যা দাঁড়ায় 21টিতে। এর মাঝে আগুনের তীব্রতা কমলে বেশ কিছু লোককে ক্রেন দিয়ে ভবন থেকে নামিয়ে আনে দমকল কর্মীরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। আগুনে ক্ষতিগ্রস্ত ভবনে শেষ মুহূর্তে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস। এই মুহূর্তে এফআর টাওয়ারের সামনে আছেন সহকর্মী রাশেদ লিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন, শফিক, আগুনের তাণ্ডব তো শেষ। আমরা দেখেছি মরদেহগুলো কিন্তু গতকাল রাতেই যেগুলো ছিল সেগুলো বের করে আনা হয়েছে। এরপরে আসলে ফায়ার সার্ভিস এখন উদ্ধার কাজ করছে। আমরা দেখছি গতকাল রাত থেকেই বিভিন্ন ফ্লোরে ফ্লোরে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু আসলে চেষ্টা করছেন বিল্ডিংটিকে আসলে যতটা সম্ভব স্বাভাবিক পর্যায়ে আনার। আসলে যদিও এত তাড়াতাড়ি এই ভবনটিকে আসলে সে পর্যায়ে আনা সম্ভব হবে না, কিন্তু প্রত্যেকটি ফ্লোর পুঙ্খনে দেখে তল্লাশি করে তারপর আসলে ফায়ার সার্ভিস এই ভবনটিকে তারা হস্তান্তর করবে। তো এই মুহূর্তে সেই কাজগুলি চলছে। এখানে কিন্তু গতকালকে দুপুর থেকে সারা রাত ছিলেন আমাদের সহকর্মী রাশেদ বাপ্পি। কিছুক্ষণ আগে অথবা রাতে আমরা দেখেছি যে আপনার সুযোগ হয়েছিল এই ভবনের ভিতরে, এবং বিশেষ করে যে ফ্লোরটি 8 তলা 9 তলা 10 তলায় আগুন লেগেছে সেখানে যাওয়ার। একটু যদি আপনার সেই অভিজ্ঞতাটা শেয়ার করতেন। আচ্ছা, আমি গতকাল রাত 12:30টার কিছু পরে এই ভবনে প্রবেশ করি। আমরা যখন প্রবেশ করি তখন নিচের যে তলাগুলো রয়েছে, অর্থাৎ নিচ তলা থেকে একদম 7ম তলা পর্যন্ত, সেখানে আমরা কিন্তু তেমন কোনো সমস্যা দেখিনি। কিন্তু 8ম তলায় আগুন একদমই আমরা দেখতে পেয়েছি যে জিনিসপত্রগুলো রয়েছে, বিভিন্ন অফিস ছিল, সেই অফিসে যে জিনিসপত্র, ইলেকট্রনিক্স, কম্পিউটারের যে জিনিসপত্র রয়েছে সবগুলো কিন্তু পুরো ছাই হয়ে গিয়েছে। এবং একই সঙ্গে 8ম তো তলা রয়েছে, 9ম 10ম 3টি তলাতেই আমরা সেই একই অবস্থা দেখতে পেয়েছি। এবং সেখানে আমরা যারা উদ্ধারকর্মী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু সেই বিভৎস অবস্থা আমাদেরকে বলছিলেন যে কিভাবে মানুষজন এখানে তারা মরদেহগুলো কি অবস্থায় দেখতে পেয়েছেন। খুব ভয়াবহ একটি অবস্থা। এবং আমি ওখানে গিয়েও তেমনটা দেখতে পেয়েছি যে মানুষজন যে দৌড়াদৌড়ি করে যে নিজেরা পালানোর চেষ্টা করেছেন, নিজের জীবন বাঁচানোর চেষ্টা করেছেন, সেই বিষয়গুলো কিন্তু প্রতিটি জিনিসপত্রে কিন্তু আমরা ছাপ দেখতে পেয়েছি। আরেকটা জিনিস যেমন আপনি দেখাচ্ছিলেন যে আগুন নিভানোর ব্যবস্থা আছে, কিছুটা হলেও আগুন নেভানোর ব্যবস্থা ছিল, ভবনটিতে পানি দেওয়ার ব্যবস্থা ছিল, সেগুলো ব্যবহৃত হয়নি। অর্থাৎ সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে ওই বিষয়গুলো যেতে পারেনি। আর ফায়ার এক্সিটের যে সিঁড়ি, সেটা খুবই সরু। এত বড় একটা ভবনে, 22 একটা ভবনে, সেই সিঁড়ি দিয়ে আসলে মানুষ নামতে পারে কিনা। একটা বিষয় হচ্ছে সিঁড়ি খুব সংকীর্ণ সিঁড়ি, সেটা আমি দেখতে পেয়েছি, কিন্তু সিঁড়ির দরজাগুলো আমি খোলা পেয়েছি। তবে এই দরজা কিন্তু এই যারা ভেতরে ছিলেন তারা খুলেছেন নাকি ফায়ার সার্ভিসের যারা উদ্ধারকর্মী তারা গিয়ে ভেঙেছেন, এটা আমরা এখনো নিশ্চিত করে বলতে পারবো না। আর যে দমকল ফায়ার অগ্নি নির্বাপক যে ব্যবস্থাপনাগুলো রয়েছে সেগুলো কিন্তু অবিকল সেই অবস্থায় ছিল, কেউ ব্যবহার করেনি, সেটি কিন্তু আমরা সেখানে দেখতে পেয়েছি। যেমনটি বাপ্পির কাছে শুনছিলাম, ভিতরের সেই তিনি যতটুকু দেখেছেন তার সেই অভিজ্ঞতা বর্ণনা করেছেন। তিনি ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কথা বলে যে বিষয়গুলো জানছেন সেগুলো দেখছেন। আসলে সব কিছু মিলিয়ে যে বিষয়টি দাঁড়ায়, মানুষজন প্রতিদিনের মতোই স্বাভাবিকভাবে যে তাদের কর্মকাজ শুরু করেছে, কিন্তু শেষমেশ তাদের যে এই পরিণতি হবে এটি তারা আসলে এ ধরনের ঘটনার জন্য তারা প্রস্তুত থাকে না। কিন্তু যে ভবনটি ছিল সেই ভবনটি আসলে এই ধরনের দুর্ঘটনা, অগ্নিকাণ্ড সহ সব কিছুর জন্য আসলে কতটুকু প্রশ্ন ছিল, বা তাদের ফায়ার এক্সিট দেখেই বোঝা যায় যে সেটি কতখানি এই সাধারণ মানুষের জন্য এই ধরনের পরিস্থিতি বান্ধব ছিল। তাই কাজেই স্বাভাবিকভাবেই বোঝা যায় যে এই ধরনের পরিস্থিতি এড়াতে যে সচেতনতার পাশাপাশি এই ধরনের যে ভবনগুলো রয়েছে সেইগুলো যে কর্তৃপক্ষ আছেন তাদের নজরদারি বাড়ানো উচিত। এবং আমরা বললাম যেমনটি যে এখন চলছে এই ফায়ার সার্ভিস তাদের তল্লাশি কাজ, পরে হয়তো বা তাদের পক্ষ থেকে আরো বিস্তারিত আমরা জানতে পারবো ভবনের কি অবস্থা বা পরবর্তী কি করণীয় সম্বন্ধে। তো এই ছিল শফিক এখনকার মতো আমার কাছ থেকে। এফআর টাওয়ারের সামনে থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাশেদ লিমন, তার সাথে যোগ দিয়েছিলেন আমাদের আরেক সহকর্মী রাশেদ বাপ্পি। সকালের সময় আরো থাকছে। কৃষকের কাছ থেকে 26 টাকা কেজি দরে 1.5 লাখ টন ধান কিনবে সরকার। ন্যায্য মূল্য নিশ্চিতে নজরদারি বাড়ানোর দাবি।
বনানীর আগুন কেড়ে নিয়েছে যাদের প্রাণ, তাদের সবারই আছে আলাদা আলাদা গল্প। কেউ হয়তো সকালবেলা অন্য 10টা দিনের মতো স্ত্রী সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে অফিসে গেছেন, কেউ বা বাবা মায়ের কাছে বলে এসেছেন বিকেলে দেখা হবে। কারো হয়তো বিয়ে করে নতুন জীবন শুরু করার কথা ছিল এবছরই, তবে সবকিছুই এখন আগুনে পুড়ে ছাই। দাও দাও করে জ্বলছে বেঁচে থাকার শেষ আশাটুকু। চোখে একরাশ আতঙ্ক, মনে প্রিয়জনকে আর কোনো দিন দেখতে না পাওয়ার আশঙ্কা। বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় বিকেল থেকে নিহতের সংখ্যা বাড়তে থাকে একের পর এক। অগ্নিকাণ্ডে নিহত আব্দুল্লাহ আল ফারুক তমাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে চাকরি নিয়েছিলেন ইউআর সার্ভিস বিডি লিমিটেড কোম্পানির সেলস ম্যানেজার হিসেবে। বৃহস্পতিবারের দুর্ঘটনায় জীবনের ইতি টানেন এই তরুণ। এফআর টাওয়ারে একই অফিসে কাজ করতেন স্বামী স্ত্রী। প্রতিদিনের মতো অফিসে এসেছিলেন একসাথে, কিন্তু দিন শেষে বাড়ি ফেরা হলো না আর। জীবন দিয়ে দাম্পত্য জীবনের ইতি টানলেন রুমকি আক্তার আর মাকসুদুর রহমান। মাকসুদের বাবা মারা গেছেন ছোটবেলায়। মা আর স্ত্রীকে নিয়ে নতুন ফ্ল্যাটে ওঠার কথা ছিল তার। হেরিটেজ গ্রুপে কর্মরত ছিলেন আব্দুল্লাহ আল মামুন। আগুন থেকে বাঁচতে তার ধরে ভবন থেকে নিচে নামার চেষ্টা করেন তিনি, কিন্তু ভাগ্য যেন মুখ ফিরিয়ে নেয় শেষ আশ্রয়টুকু থেকেও। হাত ফসকে নিচে পড়ে যায় সে। গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। একই কোম্পানিতে চাকরি করতেন উচ্ছল তরুণী তানজিলা মৌলি। বেঁচে ফিরতে পারেননি তিনিও। তরুণ আবির মাইকা সিকিউরিটি নামে একটি ব্রোকার হাউসে কাজ করতেন। তার বাড়ি লালমনিরহাটের পাটগ্রামে। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে ভবন থেকে লাফিয়ে পড়ে মারা যান শ্রীলঙ্কার নাগরিক নিরোশ। তাহিয়া রুবাইয়া তপলা, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর 90% ভবন নির্মাণে মানা হয় না কোনো নিয়ম। সংশ্লিষ্টরা বলছেন, ভবনে যে কোনো কারণেই আগুনের ঘটনা ঘটুক না কেন, সংশ্লিষ্ট সংস্থাগুলো দায় এড়াতে পারে না। এক্ষেত্রে ভবন নির্মাণের সময়ই গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণের তাগিদ দিয়েছেন তারা। যত বাড়ছে বহুতল ভবন, ততই বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। 2012 সালে ফায়ার সার্ভিস, ডেসা, ওয়াসা, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন দেয়া 112টি ভবনে বুয়েটের করা গবেষণায় দেখা যায় মাত্র 2টি ভবন তাদের সব নির্মাণ নীতিমালা মেনেছেন। বাকিরা কোনো না কোনো নিয়ম এড়িয়েছেন, অথবা মানলেও তা অকার্যকর। গবেষকরা জানান, বেশিরভাগ সময়ই বহুতল ভবন নির্মাণে অগ্নি নির্বাপনের ঝুঁকির বিষয়গুলো নকশায় থাকলেও তা মানেন না কেউ। 112টা হাইরাইজ বিল্ডিং, সবগুলোই 10 তলা এবং তার থেকে বেশি ভবন, এবং ওই ভবনগুলোর মধ্যে একদম ফুললি কমপ্লায়েন্ট, অর্থাৎ ফায়ার এক্সিট থাকতে হবে, ইভ্যাকুয়েশন পার্টটা ক্লিয়ার থাকতে হবে, আপনার ফায়ারের এক্সটিংগুইশার থাকতে হবে, তারপর অন্যান্য যেই পয়েন্টগুলো থাকার কথা সেগুলো 2টা বিল্ডিং ফুললি কমপ্লায়েন্ট। নকশার মধ্যে অনেক কিছু আছে, কিন্তু যখন ফিল্ডে ইমপ্লিমেন্ট করা হচ্ছে তখন কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই অ্যাপ্রুভার জন্য নকশা প্রণয়ন করছে, কিন্তু রিয়েল ফিল্ডে যে তৈরি করছে না। আইন অনুযায়ী নকশা না মেনে ভবন নির্মাণে 7 বছরের জেলের যে শাস্তি, তাও প্রায় অকার্যকর। এছাড়া বিভিন্ন সময়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন হলেও এসব রিপোর্ট কখনোই প্রকাশ পায় না। আমাদের যে সংস্থাগুলো আছে তারা এফেক্টিভ না। এটা হরিজন্টাল সেপারেশন, এটা ভার্টিক্যাল সেপারেশন, এই দুইটা কারণেই বিল্ডিংটা একতলা আগুন লাগার সঙ্গে সঙ্গে আগুনটা 2তলা 3তলাতে উপরে মানে ফ্লোরের পর ফ্লোরে উঠে যেতে চায়। এটা কখনই হওয়া উচিত না। যদি সেই আইন মেনে বিল্ডিংটা করতো তাহলে 4 ঘন্টা আগুনটা উপরের ফ্লোরে যেত না। এদিকে ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক জানান, যে প্রতিষ্ঠানগুলো অনুমোদন দেন তাদের এসব ঝুঁকিপূর্ণ ভবনের দায় এড়ানোর কোনো সুযোগ নেই। আমরা 10টা ডিপার্টমেন্ট যখন আমরা ক্লিয়ারেন্স দিচ্ছি তখন আমাদেরকে এই দায়িত্বটা পালন করতে হবে। আমাদের দায়িত্বের জন্য আমরা খালি মালিক আর যে বানিয়েছে তার উপরে দোষ চাপালে চলবে না, আমাদেরকেও দায়িত্ব নিতে হবে। কারণ আমি যদি ক্লিয়ারেন্স দিয়ে থাকি তাহলে আপনার কাছে তো আমি জবাব দিয়ে করতে বাধ্য। পাশাপাশি ভবন নির্মাণের সময় তা পরিদর্শন আরও জোরদার করার পরামর্শ সংশ্লিষ্টদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। বঙ্গবন্ধু কাপ গল্ফ ওপেনের লোগো উন্মোচন, বিশেষ অতিথি হিসেবে অংশ নিলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। বনানীর এফআর টাওয়ারে আগুনে হতাহতদের খবর জানাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আছেন রিপোর্টার তাহিয়া রুবাইয়া তপলা। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। তপলা,
হরি, গতকালকে বনানীতে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই অগ্নিকাণ্ডের ঘটনা পরে যারা ভর্তি হয়েছেন ইউনাইটেড হাসপাতালে, আমি যদি তাদের আপডেট আপনাদেরকে একটু জানাতে চাই তাহলে বলবো যে আমি সকালবেলা এখানে এসে কিন্তু এখানকার যারা সংশ্লিষ্ট যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছে এবং তারা আমাকে যেমনটা জানিয়েছেন গতকালকের ঘটনার পরপরই কিন্তু উদ্ধারকৃত যারা ছিলেন, আহত যারা হয়েছিলেন তাদেরকে কিন্তু ইউনাইটেড হাসপাতাল সহ রাজধানী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এখানে কিন্তু 32 জনকে ভর্তি করা হয়েছিল এবং 32 জনের মধ্যে 3 জন এখানে মারা যান বলে আমাদেরকে নিশ্চিত করেছে এখানকার কর্তৃপক্ষ এবং সেই 3 জনের লাশ কিন্তু বর্তমানে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। বাকি যে আহত রোগীরা রয়েছে তাদের কথা যদি বলি তাহলে বলবো যে 15 জন কিন্তু এখানে এখন পর্যন্ত ভর্তি আছেন। বাকি যে 14 জন ছিল তাদেরকে কিন্তু রাত্রেবেলায় ডিসচার্জ করে দেওয়া হয়েছে। আমি সকালবেলায় এসে এখানকার কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলে আরও যেটুকু জানতে পেরেছি, এখানে মূলত যে রোগীগুলো ভর্তি আছেন তাদের আসলে পুড়ে যাওয়ার থেকে মূলত প্রচণ্ড পরিমাণে ধোঁয়ার কারণে যে শ্বাসকষ্টজনিত যে সমস্যা এবং নাকে মুখে ধোঁয়া চলে যাওয়া এবং ফুসফুসে ধোঁয়া পৌঁছে যাওয়ার কারণে যে নানান রকম জটিলতাগুলো যে তৈরি হয়, সেই জটিলতার রোগীগুলোই কিন্তু এখানে বেশি রয়েছেন। এবং আগুনের কারণে শুধুমাত্র যে অনেকে আহত হয়েছেন তাই কিন্তু না, শুধুমাত্র শারীরিকভাবেই অসুস্থ না, অনেকে কিন্তু মানসিকভাবেও ভেঙে পড়েছেন। আপনি জানেন গতকালের ভয়াবহ দুর্ঘটনায় কিন্তু অনেকেই মৃত্যুকে অনেক কাছ থেকে দেখেছেন, শুধুমাত্র নিজের মৃত্যুকে নয় সহকর্মীকে অনেকে চোখের সামনে মারা যেতে দেখেছেন। তাদের মধ্যে যে এক ধরনের আতঙ্ক কাজ করছে, তাদের মধ্যে যে এক ধরনের ট্রমা কাজ করছে, সেই ধরনের রোগীও কিন্তু এখানে রয়েছেন, এমনটাই আমাকে জানিয়েছেন এখানকার কর্তৃপক্ষ। যদিও আজকে ছুটির দিন হওয়ায় এখন পর্যন্ত কর্তব্যরত কোনো চিকিৎসকের সঙ্গে আমাদের কথা বলা সম্ভব হয়নি এবং এই মুহূর্তে আসলে ভিজিটিং আওয়ার না থাকায় আমরা কোনো রকম কোনো আত্মীয় স্বজনের সঙ্গেও কথা বলতে পারছি না। তবে আমরা রোগীদের সবশেষ অবস্থা সম্পর্কে জানতে চেয়েছিলাম। এখানকার যারা রয়েছেন সংশ্লিষ্ট যে ডাক্তাররা অথবা এখানকার সংশ্লিষ্ট যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা আমাদেরকে বলেছেন মূলত হচ্ছে ধোঁয়ার কারণে যে কষ্টটা অথবা ফুসফুসে ধোঁয়া চলে যাওয়ার কারণে, ইভেন আপনি জানেন যে ফুসফুসে অথবা নাকে মুখে ধোঁয়া চলে গেলে তাৎক্ষণিকভাবে সমস্যা না হলেও এর সমস্যা কিন্তু পরবর্তী 10-12 ঘন্টা পর্যন্ত থাকতে পারে। মূলত সেই ধরনের রোগীদের চিকিৎসা এখানে চলছে। তো হরি, এই ছিল আমার কাছে এই মুহূর্তে ইউনাইটেড হসপিটাল থেকে সবশেষ তথ্য। বনানীর এফআর টাওয়ারে আগুনে হতাহতদের খবর জানাতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আছেন রিপোর্টার ফারুক ভুইয়া রবিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রবিন, শফিক, আপনারা জানেন যে রাজধানীর বনানীতেই গতকাল যে অগ্নিকাণ্ড ঘটেছে এবং সেটার পরে কিন্তু রাজধানীর যে যতগুলো হাসপাতাল আছে সেগুলোকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যেন তাদের ওই ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকে যেন সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয় এবং দ্রুততম সময়ের মধ্যে যেন তাদেরকে সুস্থ করে তোলার জন্য সব ধরনের কর্মকাণ্ড কার্যক্রম যেন নেওয়া হয় সেই নির্দেশনা দেওয়া হয়েছে। তো তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা জানেন যে মোটামুটি রাজধানীর যে বড় বড় হাসপাতালগুলো আছে সবাই কিন্তু সে ব্যাপারে তৎপরতা আমরা গতকাল থেকে তাদের তৎপর দেখেছি। তো এখন যদি আপনাকে বলতে চাই যে বনানীর এফআর টাওয়ারে যে অগ্নিকাণ্ড ঘটেছে তার মধ্যে কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক রোগী মানে আহত ব্যক্তি কিন্তু এই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সেই আমার সঙ্গে কিছুক্ষণ আগে হাসপাতালের জরুরি বিভাগে আমার কথা হয়েছে। তো তারা আমাকে সবশেষ যে তথ্যটি জানিয়েছেন যে এখন পর্যন্ত তাদের এখানে 48 জন আহত তাদের এখানে ভর্তি রয়েছেন এবং তাদের এখানে আপনারা জানেন যে মোট 7 জন যে লাশ এখানে ছিল। তো এখন পর্যন্ত তারা যেটি জানিয়েছেন যে এখন তাদের এখানে যে 5 জনের মৃতদেহ রয়েছে এবং একজন জানেন যে আপনার যে শ্রীলঙ্কার নাগরিক তার মৃতদেহ কিন্তু এখানে আনা হয়েছিল। তো তাকে রাজধানীর যে সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়েছে তেমনটাই কিন্তু এখানের কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আসলে এবং তারা যেটি জানাচ্ছেন যারা আহত আছেন তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে কিভাবে সুস্থ করে তোলা যায় সে ব্যাপারে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে। তো এই ছিল আসলে আমার কাছে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে সবশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। শফিক, এফআর টাওয়ারে আগুনে হতাহতদের খবর জানাতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী ফারুক ভুইয়া রবিন। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আইন প্রয়োগের ক্ষেত্রে মানবাধিকারের বিষয়টি লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে র্যাব সদর দফতরে সংস্থার 15তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আইন শৃঙ্খলা রক্ষায় নিয়মিত বাহিনীগুলোর পাশাপাশি 2004 সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। দেশজুড়ে 15টি ব্যাটালিয়নের মাধ্যমে বাহিনীটি আইন শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার 1.5 যুগ পার করল। র্যাবের 15তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীর কুর্মিটোলায় সদর দপ্তরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অংশ নেন বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত দরবারে। প্রধানমন্ত্রী আইন শৃঙ্খলা, উন্নয়ন পরিস্থিতি সহ সার্বিক বিষয়ে নির্দেশনা দেন র্যাবকে। তিনি বলেন, জঙ্গিবাদ যেন আর কখনো মাথাচাড়া দিতে না পারে সে বিষয়ে সচেষ্ট থাকতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে মাদকের প্রসারও। জঙ্গিবাদ দমনেও আমরা আমাদের বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার যে সাফল্য, এটা আজকে বিশ্বব্যাপী প্রশংসিত। ভবিষ্যতে যেন আর এই জঙ্গিবাদ সন্ত্রাস মাথা চাড়া দিয়ে না উঠতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারলে শান্তিপূর্ণ পরিবেশে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত করা সম্ভব জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আইন প্রয়োগের সময় মানবাধিকারের বিষয়টিও খেয়াল রাখতে হবে। সত্যিকার যারা অন্যায়ে লিপ্ত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কিন্তু কোনো নিরপরাধ মানুষ যেন কখনো হয়রানির শিকার না হয়। পরে অনুষ্ঠান স্থল থেকে র্যাবের 10, 13 এবং 14 নম্বর ব্যাটালিয়ন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। চলতি বড় মৌসুমে চাল, ধান ও গম সংগ্রহের পাশাপাশি মূল্য নির্ধারণে সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কৃষক ও চালকল মালিকরা। প্রতি কেজি সিদ্ধ চাল 36 টাকা, আতপ চাল 35 টাকা এবং ধান 26 টাকা দরে কিনবে খাদ্য মন্ত্রণালয়। ন্যায্য মূল্য নিশ্চিতে নজরদারি বাড়ানোর দাবি কৃষকদের। চলতি বড় মৌসুমে 13,50,000 মেট্রিক টন চাল, ধান ও গম সংগ্রহের ঘোষণা দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এর মধ্যে 10 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, 1.5 লাখ মেট্রিক টন ধান ও 50,000 মেট্রিক টন গম। প্রতি কেজি সিদ্ধ চাল 36 টাকা, আতপ চাল 35 টাকা, ধান 26 টাকা ও গমের মূল্য ধরা হয়েছে 28 টাকা। এতে খুশি কৃষকরা। তাদের দাবি, ন্যায্য মূল্য নিশ্চিতে সরাসরি তাদের কাছ থেকে শস্য সংগ্রহ করা হোক। ধানের দামটা আগাম ঘোষণা দিয়েছে 26 টাকা কেজি হিসাবে, এটা যদি আমরা পাই অবশ্যই আমরা লাভবান হব। মধ্যস্বত্বভোগীরা 26 টাকার বদলে 15 টাকায় ধান কিনতেছে, তখন তো তার আশা হতে হবে। সরকারের উচিত এই সাইডটা দেখা। 7-8 মণ করে ধান পাই, এতে মনে করেন সরকার যেটা দাম নির্ধারণ করছে তাতে লাভবান হবে। এইভাবে দাম পেলে আমার খুব ফসলটা ভালো হবে, আমার আবাদ কৃষি করতেও আমার ভালো লাগবে, কৃষকরা কিছুটা চলি ফ্রি খাইতে পারবে। একটা দাবি, সরকার যেন আমাদের কাছে আসে সরাসরি কিনে, ফরিদের কাছে যেন না কিনে। সরকারের খাদ্যশস্য সংগ্রহ ও আগাম মূল্য ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে চালকল মালিকরা বলছেন, এতে কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট সবাই লাভবান হবেন। যে রেটটা দিচ্ছে এটা কৃষকও উপকার পাবে এবং মিলারও উপকার পাবে। কিছু কিছু অসৎ ব্যবসায়ীরা আছে যেটা বাজার মূল্যে দেখা যাচ্ছে মাল অনেক স্টক করে রাখলো, বাজারে মার্কেটে মাল পাচ্ছে না, এটা যেন না হয়। ব্যবসায়ীরা মোটামুটি একটা ভালো পজিশনে থাকবে বলে আমি আশা করতেছি। খাদ্য কর্মকর্তারা বলছেন, সরকার নির্ধারিত মূল্যে চাল, ধান ও গম সংগ্রহের ক্ষেত্রে কৃষকদের সুবিধাকে অগ্রাধিকার দেওয়া হবে। লক্ষ্যমাত্রা আমরা অফিসিয়ালি পাওয়ার পরে পরবর্তীতে আমরা সেই অনুযায়ী কৃষকদের কাছ থেকে সরাসরি ধান এবং গম ক্রয় করব, আর চালটা আমরা রাইস মিলের মাধ্যমে ক্রয় করব। যে মূল্যটা দেওয়া হয়েছে ধান এবং চাল এবং গমের, সেটা বর্তমান বাজার দরের সাথে সঙ্গতিপূর্ণ আছে এবং কৃষক তাতে অত্যন্ত উপকৃত হবে বলে আমি মনে করি। আগামী 25শে এপ্রিল থেকে শুরু হবে সরকার ঘোষিত চাল, ধান ও গম সংগ্রহের কাজ, চলবে আগস্ট মাস পর্যন্ত। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। আবারও বনানীর আগুনের খবর। বনানীর এফআর টাওয়ারের ভেতরে এখন কেবলই আগুনের ক্ষয়ক্ষতির চিহ্ন। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনের 8ম, 9ম ও 10ম তলা। নুরুল আলম নয়নের ছবিতে আরও জানাচ্ছেন রাশেদ বাপ্পি।
বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে যে এখানে ভবন যে ভবনটি পুড়েছে অর্থাৎ এফআর টাওয়ার, সেই এফআর টাওয়ারের নিচতলা আমরা একটু চেষ্টা করব ভবনের ভেতরে ঢোকার জন্য। আসলে ভেতরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়টি দেখার চেষ্টা করব আমরা। দর্শক, আমরা ভবনের আন্ডারগ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখনও কিন্তু সেখানে বিভিন্ন গাড়ি পার্ক করা রয়েছে, অর্থাৎ সেই গাড়িগুলো এখনও অক্ষত রয়েছে। এখন আমরা চেষ্টা করব ভবনের পরবর্তী তলাগুলোর কি অবস্থা সেটি দেখানোর জন্য আপনাদের। ভবনের যে সিঁড়ি রয়েছে, সিঁড়িতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাজ। এখন ভবনটির যে তলায় রয়েছি এই তলা থেকেই হয়তো আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে, কেননা এই তলাতেই আমরা দেখতে পাচ্ছি সব কিছু পুড়ে রয়েছে, একদম ছাই হয়ে আছে। এখানে যত জিনিসপত্র ছিল, যত তৈজসপত্র ছিল সব কিছু পুড়ে ছাই। অর্থাৎ এই যখন আগুন লাগে তখন এখানে যারা অবস্থান করছিলেন তাদের কি ভয়াবহ পরিণতি হয়েছে সেটি কিন্তু সহজেই অনুমান করা যায়। ভবনের বিভিন্ন জায়গায় ঝুলে রয়েছে এই যে বিদ্যুতের তার, এই বিদ্যুতের তারই কিন্তু আগুন যখন লাগে তখন কিন্তু এই তারগুলো দিয়ে আগুন একে একে বিভিন্ন তলায় ছড়িয়ে যায় এবং এখানকার যারা কর্মকর্তা কর্মচারী ছিলেন তাদের কিন্তু নির্মম ভয়ঙ্কর পরিণতি হয়েছে। ওনার টেবিলের উপরে ভয়েই উনি সম্ভবত স্ট্রোক করছে, স্ট্রোক করে মারা গেছে। আমরা আরেকটি তলায় ওঠার চেষ্টা করছি। এই তলার অবস্থাও কিন্তু ভয়াবহ অবস্থা, এটা না দেখলে বিশ্বাস করা যাবে না। আগুন লেগেছিল সেই দুপুর 1:15টার দিকে, কিন্তু আগুন লাগার পরেও কিন্তু 5 থেকে 6 ঘন্টা সময় লেগেছে আগুন নেভাতে। কিন্তু এরপর আগুন নেভানো সক্ষম হলেও কিন্তু এখনো আগুনের যে তাপ সেটি কিন্তু আমরা এখনো পাচ্ছি। দর্শক, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটারের যে বিভিন্ন সরঞ্জাম সেগুলো কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে। নিমতলা, এরপর চুরিহাট্টা এবং এর সবশেষ এই তালিকায় নাম লেখালো এফআর টাওয়ার। আর কত প্রাণহানি ঘটলে কর্তৃপক্ষের টনক নড়বে, আর কত অসহায় প্রাণ ঝরলে কর্তৃপক্ষ এইসব বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে যে বিধিমালা রয়েছে, যে নিয়ম রয়েছে সেই নিয়ম মানতে বাধ্য করবেন এবং এই নিয়মগুলো পরিপূর্ণভাবে মানা হবে এবং আর প্রাণহানি ঘটবে না সেই বিষয়টি নিশ্চিত করা কিন্তু এখন সময়ের দাবি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলে শিশু সন্তানের সামনেই মাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে সদর উপজেলার কাবিলাপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড হয়। পুলিশ জানায় বৃহস্পতিবার সন্ধ্যায় বেতলা মাদ্রাসায় পড়ুয়া ছেলের জন্য রাতের খাবার নিয়ে যায় সৌদি প্রবাসী আরিফ হোসেনের স্ত্রী রেজিয়া বেগম। ফেরার পথে তার ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। এই সময় গলা কেটে তাকে সড়কের পাশে ফেলে দিয়ে যায় তারা। রেজিয়ার 4 বছরের শিশু সন্তানের কান্নার শব্দ পেয়ে আশেপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ দেখে পুলিশে খবর দেয়। ময়নাতদন্তের জন্য তার লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করেছে পুলিশ। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বনানীর এফআর টাওয়ারের ভয়াবহ আগুনে 25 জনের মৃত্যু, আহত অন্তত 70। নিখোঁজদের জন্য স্বজনদের দিক বিদিক ছোটাছুটি। পুড়ে যাওয়া ভবনের প্রতিটি তলায় চলছে তল্লাশি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত 8ম, 9ম ও 10ম তলা। 3টি তদন্ত কমিটি গঠন। বনানীর আগুনে নিভে গেল বহু স্বপ্নের প্রদীপ। রোমহর্ষক উদ্ধার তৎপরতায় বাঁচল শত শত মানুষের প্রাণ। ফায়ার সার্ভিসের 6 সদস্য আহত। এবং রাজধানীর 90% ভবন নির্মাণে মানা হয় না নিয়ম। দায় এড়াতে পারে না সংশ্লিষ্ট সংস্থাগুলো। ভবন তৈরির সময়ই পর্যবেক্ষণের তাগিদ। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।